না যা কর তাড়াতাড়ি করতে হবে। এই তো এই তো পুরো কাপড়টা আমার হাতে। দেখো না ওনার অফিস ছুটি হয়েছে কখন, অথচ তার এখনো বাড়ি ফেরারই কোনো কথা নেই। 2 ঘন্টা আগে অফিস ছুটি হয়েছে, সে বাইরে বাইরে কোথায় আড্ডা দিচ্ছে। আজকে আগে আসো, আজকে ওরা আমি জিজ্ঞেস করবো ও কোথায় কি করতেছে। কিছু না বলতে বলতে ওনার খুব সাহস হয়ে গেছে না, ভালো লাগে না এগুলো। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কোথায় গেছিলা? আরে আমি অফিস থেকে আসলাম। এই একদম মিথ্যা কথা বলবে না, কি ভাবছো তুমি আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না না? তুমি আমাকে যখন যা খুশি বুঝ দিবা আমি সেটাই বুঝ নিব। তোমার অফিস কয়টায় ছুটি হয়? 5টায়। এখন কয়টা বাজে? হ্যাঁ এখন 7টা অলরেডি পার হয়ে গেছে, আর তুমি আমার বুঝ দিচ্ছ তুমি অফিসে ছিল না। তার আগে বলো তুমি কোন মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল? আরে আমাকে কিছু বলতে তো আগে দিবা। শোনো, অফিস তো প্রত্যেক দিন এক টাইমে ছুটি হয় না, অফিসে কিছু জরুরি কাজ থাকতে পারে, তাই না? আজকে একটু জরুরি কাজ ছিল, ওইগুলো ঠিক করতে একটু দেরি হয়ে গেল। ও, তোমার মাসের মধ্যে তোমার মনে করো 20 দিন 25 দিন তোমার জরুরি কাজ থাকে না, অফিস ঠিক টাইমে তো ছুটি হয় না, তো বেতনও কি মাসে মাসে চাঁদে চাঁদে চেঞ্জ হয় না কি? হ্যাঁ কি বুঝ দিচ্ছ তুমি আমারে? সত্যি করে বলো তুমি কোন মেয়ের সাথে কোথায় করতে আড্ডা দাও? আরে বাবা, আমি আড্ডা দিব কোথায়? আমার আড্ডা দেওয়ার সময় আছে? দেখো, যখন একজন বড় মাপের চাকরি করে, বড় একটা পোস্টে থাকে, তার দায়িত্ব অনেক বড় থাকে। আমি একটা বড় পোস্টে চাকরি করি, তুমি জানো আমার দায়িত্ব কত? আমি যদি ফাইলগুলো ঠিক মতো না মনে করো যে দিতে পারি বসকে, বস আমাকে ঝাড়ি দিবে। আমি সমস্ত ফাইল ঠিক করে সব কিছু বসকে বুঝাই দিয়ে তারপর অফিস থেকে বের হয়েছি। তাই না? এই বুঝ তুমি আমারে দিচ্ছ। শোনো এইসব বুঝ না আমি নিই না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। বাইরে আড্ডা দিয়ে আসলে না, কি ব্যাপার? তো তোমার গায়ে পারফিউমের গন্ধ, সত্যি করে বলো কোন মেয়ের কাছে ছিল তুমি? আচ্ছা, তুমি এটা কি শুরু করলা বলো? আমি সারাদিন অফিসে গাধার মতো খাটছি, বাড়িতে আসবো একটু রিল্যাক্স করব, একটু রেস্ট নিব। না, বাড়িতে আসলাম, এখন কৈফিয়ত দিতে হবে আমি কোথায় ছিলাম, রাস্তায় দেরি হলো কেন, বাড়িতে আসতে দেরি হলো কেন। তুমি তো এমনটা ছিলে না। হ্যাঁ আমি এরকমটা ছিলাম না, আর তুমি কি এরকম ছিলে? হ্যাঁ আগে বিয়ের পর বাবা কত ভালোবাসা ছিল, তুমি খাইছো কিনা দিনের মধ্যে 9বার তুমি ফোন দিতে, আমার খোঁজ নিতা না? আমার জন্য আসার সময় গোলাপ ফুল কিনে নিয়ে আসতা, আমি কি খাবো সেটা নিয়ে আসতা, চকলেট নিয়ে আসতা। কই এখন তো গোলাপ ফুলও আসে না, চকলেটও আসে না, দিনের মধ্যে 9বার তো দূরের কথা 3বারও তো ফোন আসে না। একটাবারও তো জিজ্ঞেস করো না আমি খাইছি কি খাই না, আমার শরীর ভালো আছে কিনা? না, সকাল হলে দাও দাও তাড়াতাড়ি নাস্তা দাও, আমার কে কাছে অফিসে যাইতে হবে না, অফিসে চলে যাও, ফিরার কোনো নাম নেই। আসার পর কি আমি টায়ার্ড, আমি ঘুমায় পড়লাম। দেখো, মানুষ সারা জীবন একরকম থাকে না। এখন আমাদের সংসার করতে হবে, সংসার করে কিছু আয় করতে হবে, আমাদের টাকা পয়সা গুছাইতে হবে, ভবিষ্যতে চিন্তা করতে হবে। তুমি যদি এখনো ভাবো তুমি আমার প্রেমিকাই আছো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, ফুচকা খাইতে যাব, পার্কে সময় কাটাবো, না। এখন আমাদের সংসার হয়ে গেছে, এখন আমাদের কিছু গুছাইতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে না, ভবিষ্যতে চিন্তা করতে হবে না? হ্যাঁ তুমি সেটাই করো, যা ভালো লাগে তাই করো। আমি যেটা ইচ্ছা সেটাই করব। তুমি আমাকে সন্দেহ করো না, আমি সত্যি সত্যি আরেকটা প্রেম করে তোমাকে আমি দেখাই দিই। আরে করবা কি, অলরেডি তো করতেছো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? না ভালো লাগে না এগুলো, দেখো না রাগ দেখায় চলে গেলে কিরকম, অন্য সময় হলে। আচ্ছা হ্যাঁ আমি কি একটু বেশি বেশি করে ফেলছি? সত্যি কি আমি ওরা সন্দেহ করতেছি নাকি? অবশ্য সন্দেহ কেনই বা করবো না, আগে তো আমি রাগ করলে সোনা ময়না টিয়া পাখি বলে বলে কত রাগ ভাঙাইতো, এখন দেখো উল্টো আমাকে ঝাড়ি দিয়ে আবার চলে গেল। কিচ্ছু না মাথায় ঢুকতেছে না, কি করব, ভালো লাগে না এগুলো আর। এক কাজ করি, মায়ের কাছে যাই, মার সাথে যদি একটু পরামর্শ করতে পারে, সব কিছু খুলে বলে মা তো ভালো একটা বুদ্ধি দিতে পারে, হ্যাঁ আমার নিজের মনটা একটু হালকা হবে, সেই ভালো। উনি তো ওনার মতো মুখ গুমড়ো করে পাশের রুমে চলে গেল, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। কি রে, কি হয়েছে?
না মা, তেমন কিছু না। তে এরকম করতেছিস কে? মনটা মনে হচ্ছে তোর খুব খারাপ। মা, বিষয়টা যে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। জানো তো মা, তোমার জামাইকে নিয়ে না একটু সমস্যা হয়েছে। মানে তোমার জামাই আগে আমাকে কত ভালোবাসতো, সারাক্ষণ আমার সাথে গল্প করতো, অফিসে গেলে কতবার আমার খোঁজ খবর নিত আমি খাইছি কিনা। শুধু কি তাই, সকাল সকাল অফিস থেকে চলে আসতো। ওর অফিস ছুটি হয় 5টায়, কিন্তু এখন কি করে জানো তো, সারাদিনে একটা আমার ফোন দেন। আমি ফোন দিলে পরে সে বলে এত ফোন দাও কিসের জন্য, আমি ঠিকভাবে খেয়ে দিই না। তার অফিস ছুটি হয় 5টায়, সে কোনোদিন রাত 8টায় আসে, কোনোদিন 9টায় আসে, কোনোদিন 10টায় আসে। যদি জিজ্ঞেস করি সে আমাকে বলে তুমি বউ, খাবার দাবা, সংসার করবা, তোমার এত খোঁজ নিলাম কি, আমার অফিসে কাজ ছিল তাই আসতে দেরি হয়েছে। আচ্ছা তুমি বলো, একটা মানুষের হঠাৎ করে এতটা পরিবর্তন, এটা কি একদিন বউ হিসেবে কেউ মেনে নিতে পারে? না 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 না, আমার কি হয় জানো তোমার, আমার কাছে মনে হয় তোমার জামাই আবার বাইরে অন্য কারোকে, মানে কারোর সাথে কোনো সম্পর্কে জড়া যাচ্ছে না তো? সূচনা, সম্পর্কে জড়ানো কিন্তু অস্বাভাবিক কিছু না। কারণ জামাই এখন খাদি খাদি টাকা বেতন পায়, দেখতে শুনতেও মাশাল্লাহ, টাকা পয়সার অভাব নেই, জড়াতে তো পারেই। মা, তুমি এরকম কথা কো না। এমনিতে এই চিন্তা ভাবনা আমার কোনো কিছু ভালো লাগে না। ও যদি সত্যি অন্য কারোর সাথে সম্পর্কে জড়া যায় তাহলে আমার কি হবে? শোন, কোনো চিন্তা করিস নি। চিন্তা করব না, এত বড় একটা কাহিনী আমি চিন্তা করব না। তোর মা বাইসে আছে না, তোর মা বাইসে থাকতে তোর সংসার কোনোদিন আমি ভাঙতে দেব না। মানে? শোন, আমার কাছে না এক তান্ত্রিকের খোঁজ আছে, বুঝছিস? আরে তান্ত্রিক দিয়ে আমি কি করব? চুপ কর। ওর কাছে গেলে পরে ওই যে তাবিজ কবজ এটা সেটা দেয়, হ্যাঁ, ওটা দিয়ে মানুষের বশ করা যায়, মানুষের মারিও ফেলানি যায়, বুঝছিস? তুই চাইছে তাই করতে পারবো। ও মা, তোমার জামাই তখন আবার আগের মতো আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালোবাসবি মানে সারাক্ষণ তোর এই যে আসল ধরে ঘুরে বেড়াবে, বুঝতে পারছিস? তাইলে মা শোনো না, কবে আমাকে নিয়ে যাবে সেটা বলো। সত্যিই যদি প্রেম করে তাহলে তান্ত্রিকের কাছে না হয় দুইজনেই যাবো না। আচ্ছা ঠিক আছে। জানো তো, তোমার কাছে এই কথাগুলা করার পর আমি একটু শান্তি লাগতেছে। ও মা শোনো না, করছি কি, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, তোমার জামাই আবার বাড়ি চলে আসবে না। আমি তাহলে এখন যাই, হ্যাঁ, আর একদিন আসবো না। আচ্ছা ঠিক আছে, তোকে এখন ঠেকানোর মতো অবস্থা নেই, কারণ জামাইকে চোখে চোখে রাখা লাগবে। যা। আচ্ছা তুমি কিন্তু যাও, তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভালো থেকো। দেখো না কি জেদ দেখাচ্ছে, আমার পাশে শুয়ে উল্টো ঘুরে গেল, চোখে চোখ পড়লো তো একবার ফিরে তাকালো না, তাকাবেই বা কেন? এখন তো আবার তার লাইফে নতুন মানুষ জুটছে না, উল্টো পারে ঘুরে ঘুরে তার কথা ভাবতেছে। আমার কথা ভাবার কি আর তার কোনো সময় আছে? মাঝে মাঝে ইচ্ছা করে কি যে করে, কিন্তু কিছু করার নাই, নীরব। আগেকার দিন হলে পরে কত আমার রাগ ভাঙাতো, আচ্ছা দেখো এখন আমাদেরকে একটা বার ফিরেও তাকাচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। অফিসে অনেক কাজের চাপ, অফিসে যদি ঠিক মতো কাজ না করি বসের ঝাড়ি শুনতে হয়, আবার বউকে যদি সময় না দিই বউ আমাকে ঝাড়ি দেয়। আমি কি করব? সত্যি পুরুষরা বড় অসহায়। যাই হোক, তারপরে তো সংসার করতেই হবে। যাই ঘুমিয়ে ঘুমিয়ে
সকাল হলে আবার অফিসে যেতে হবে। কি হয়েছে? মা জানো তো, আমার সন্দেহটা ঠিক হয়ে গেছে। তোমার জামাইকে আমি নিজের চোখে দেখছি একটা মেয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছে। শুধু কি তাই, এইভাবে হাত ধরে কথা বলতেছে। কি কইস তুই এসব? হ্যাঁ মা, হ্যাঁ আমি ওর কথা ভাবে বুঝতে পারছি ওদের সম্পর্কটা আজকের না, গভীর। তুমি জানো তো, ওই মেয়ের কথা শুনে মনে হলো আরো কিছু বলতেছে। সম্ভবত মেয়ের কোনো সমস্যা হয়েছে। তার মানে মা, আমার তো ভাবগতি কিছু ভালো মনে হচ্ছে না। আমি এসব বিষয় না তোমার জামাইকে কিচ্ছু বলি নাই, তাই ভাবলাম সরাসরি তোমাকে এসে বিষয়টা বলি। খুব ভালো করেছিস, তুই কিছু বলিসনি। তুই যদি কিছু বলতে যেত তাহলে কি হতো, ও বিষয়টা জানি যেত যে তুই জানিস, আর ও সতর্ক হয়ে যেত। ও যা করার আমরা ওইভাবেই করব। শোন সুচল, দেরি করার দরকার নেই, চল যান্ত্রিকের কাছে চল যাই। তা অবশ্য ঠিকই কইছো মা, আমি আর 1 মিনিটও দেরি করতে চাই না। তুমি এখন আমাকে তান্ত্রিক কাছে নিয়ে চলো। চল চল। চল। হায় হায় হায়। দাঁড়াও, ভয় লাগতেছে তো। কই, ও তো একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসলাম। তুমি কি বললা এখানে কি তান্ত্রিক আছে? তোমার তান্ত্রিক বাবা সে কই? আরে থাম, এই যান্ত্রিকে দেয়া যায় না বুঝছিস, এটি মনে মনে ওই স্মরণ করা লাগে। আরে তোর আবার কিরকম তান্ত্রিক যে চোখে দেখা যায় না? স্মরণ একটু বাড়িতে বসে তো স্মরণ করতে পারতাম। হ্যাঁ, বাড়িতে বসে স্মরণ করলে যান্ত্রিক তো জেনে সেরে যায়। ওনার আসর ছাড়া উনি কোনো জায়গায় লড়ে না। তো আসন কই? এইটাই হলো সে। এটি আসন আগে বলবো না? আরে হারাম জাতি, তুইও ভয় পাচ্ছিস, আমাকেও ভয় পাচ্ছিস। সেটা থাপা থাপি কম কর। এটি হইলে আসন। হ্যাঁ, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করি স্মরণ করা লাগবে। তারপর দেখবো কি ভুঁস করে হেঙে এসে বসে পড়ছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। করে এলো। এবার মনে মনে ভাব, যান্ত্রিক বাবা, যান্ত্রিক বাবা, ভাব ভাব। বাবা ভাবতেছি তো, তাকাবো। হক মৌলা, বল কিসের জন্য এসেছিস আমার কাছে? যান্ত্রিক বাবা, আপনি একটু পায়ে দুলালি বিদেশলাম। ঠিক আছে, এবার আসল কথা বল। কথা হচ্ছে কি, আমার এই যে একটা মেয়ে, এই দেখেন একদম বাচ্চা মেয়ে। মেয়ের যে স্বামী খেন বিশাল একটা চাকরি করে, মেলা মেলা টিহা কামাই করে। ওই টিহার লোভে অন্য শ্রেণীরা পিছলা গেছে, সংসারটা রসাতলে যায় যায় অবস্থা। আপনি পায়ে পড়ুন, আপনি এই সংসারটা বাঁচাতেন। ও ও বাবা, আমার মায়ের মুখে শুনছি আপনি নাকি সব পারেন। আমার সংসারটা একটু বাঁচাই দেন না বাবা। কিন্তু তোর ভাগ্যে ওটা নেই। ভাগ্যে নেই মানে? ও মা, কি বলে সব? যান্ত্রিক মশাই কইছে কি, ভাগ্যে থাকবি লাগে, আপনি ভাগ্য বানা দিবেন, আমার মেয়ে সেই ভাগ্য নিয়ে চলে যাবে। এই ভাগ্য ফিরাতে হলে যে সাধ্য সাধন করতে হবে, সেটা তোর মেয়ে পারবে না। পারবো, আমি সব পারবো। আমার স্বামীর জন্য সব করতে পারবো। ঠিক আছে, তাহলে যা, কাফনের কাপড় সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসবি। কাফনের কাপড় চুরি মানে? ওই যে মৃত মানুষের যে কবর দেয়, ওই কবর থেকে কাফনের কাপড় চুরি করতে হবে? হ্যাঁ, মৃত মানুষের কাফনের কাপড় কবর থেকে নিয়ে আসবি, এক টুকরো হলেই হবে। কইছে কি যান্ত্রিক মশাই, এই এটা না হলে হয় না, আমি দোকান থেকে একটা সাদা কাপড় কিনে দেবো না আপনি? ও কথা বেশি বাড়াস নে। কাজ যদি সাধন করতে চাস তাহলে কাফনের কাপড় চুরি করে নিয়ে আয়। আচ্ছা, আমার মেয়ে পারবে, কোনাকে পারবো। আচ্ছা, পারবো পারবো। তান্ত্রিক মশাই, আমরা এনে দেওয়া থাকবো না চলে যাবো? না, কাফনের কাপড় নিয়ে পরে আবার আসবি। হক মাওলা। মা কই গেল? ওই দেখ, কই রে, এটা শেষ তান্ত্রিক বুঝছিস,
আবার ওর ওই যে গোপনাস থানায় চলে গেছে বুঝছিস। সবই তো বুঝলাম মা, কিন্তু ওই যে উনি মানে তান্ত্রিক কি বলে গেল, হ্যাঁ কবর থেকে মরা মানুষের কাপড় চুরি করতে হবে। শোনো, ওই কবর থেকে কাপড় কীভাবে চুরি করবে? হ্যাঁ আমরা কি চোর নাকি? তা আবার অন্য কিছু চুরি হলে আলাদা কথা হতো, ওই কবরস্থানে যায় কাপড় চুরি করে না মা। আমি তো মনে হয় পারবো পারবো, তুই পারবো, তোর স্বামী তোর যে করে হোক পারা লাগবে। মা শোনো, আমি একা একা কবরস্থানে যাবো না, তুমি আমার সাথে যাবে। হ্যাঁ আরে এটি তোর স্বামী, তোর সাধনা করা লাগবে, এনে তোর সাধনার ফলেই তো খেলবি তাই না? তান্ত্রিক মশাই কি হয়ে গেল শুনিস নি? তোর একা যাওয়া লাগবে, এনে যদি তোর বাপ হইতি আমি কারো দিক তাকাইতাম না বুঝছিস, আমি একাই চলে যেতাম এই কাম করতে। তা তো যাবাই তো, তোমার যেন ভয় নেই? কবরস্থানে নাকি একা একা, তো আবার রাত্রি যাবো। কোনো ভয় নেই মানে, আমি তো ফু দিয়ে দিছি। মা শোনো, ফুটো পরে দাও, এইখান থেকে আগে চলো, আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে। চল। তুমি আগে আগে হাঁটো, আমি পিছে পিছে। আশেপাশে কেউ নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার তো খুব ভয় লাগতেছে। না না, ভয় ফেলে চলবে না, কাজটা তো আমাকে করতে হবে। এই তো, এই তো কাপড়। এই তো, এই তো পুরো কাপড়টা আমার হাতে। দাঁড়ানো থেকে কেউ কেউ দেখার আগে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ, তুমি মাফ করো। এবার মনে মনে স্মরণ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ঠিক আছে, করেছিস? এই মনে মনে ভাব, মনে মনে ভাব, চোখ বন্ধ কর। ঠিক আছে। হক মাওলা। বাবা, এই যে কবর থেকে কাপড় চুরি করার কথা বলছিলেন না, নিয়ে আইছি, এখন আমার কাজটা করে দেন। এটা কি করেছিস? কেন বাবা? আপনি তো বলছিলেন কবর থেকে কাপড় চুরি করতে, আমি তো সেটাই করছি। না, এই কাপড়ে হবে না। মানে? অমাবস্যার রাত্রে যার দাফন করা হয়েছে সেই কবরের বয়স হতে হবে 40 দিন। ওই কবর থেকে কাপড় চুরি করে আনতে হবে। চাঞ্চিক মশাই করছে কি, ওই রকম কবর কোনে পাবো? মা তো ঠিকই বলছে। দেখেন, আমরা তো আর কে কবে মারা যাচ্ছে সেইগুলো জানি না, যে অমাবস্যার রাত্রে কে মরতেছে বা 40 দিন হয়নি এটা বুঝবো কিভাবে? আপনি ঠিক আছে, আমি তোকে সাহায্য করছি।
চলে যা রানীগ্রাম। ওইখানে দেখ, অমাবস্যার রাত্রে মারা গেছে মোকসেদ নামে একটা লোক। হ্যাঁ। কবরস্থানে যাবি, কবরের দক্ষিণ কর্নারে দেখবি একটি কবর আছে, নতুন কবর। ওই কবরের বয়স হয়েছে 37 দিন, এখনো বাকি আছে 40 ফুটতে 3 দিন। চলে যা ওই কবরে, ওই কবরে কাপড় নিয়ে আসবি, দেখবি তোর কাজ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কইছে কি তান্ত্রিক মশাই, এই কাপড় তো আমার দরকার নেই, আপনার যদি কোনো দরকার হয় আপনি রাহি দেন। চুপ বেদব, এখান থেকে কাপড় সহ চলে যা, নইলে তোর অমঙ্গল হবে। হক মাওলা। মা, উনি চলে গেছে। কাপড় না কাপড় হাতে না, আমাদের বেশিক্ষণ তার হাতে পৌঁছে না। চলো এখান থেকে। চল। না না, আমি শুধু শুধু সন্দেহ করতেছি। এত রাতে কেউ নেই, এই সুযোগে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এত বড় কবর, কোনটা যে ওই কবর সেটাই তো বুঝতেছি না। কি যেন বলছিল, কবরের সাইডে একটা কবর। আরে হ্যাঁ, এইটা তো দেখি নতুন কবরই মনে হচ্ছে। এটা তো এক সাইডেই, উনি যে সাইড বলেছে সেই সাইডেই তো। পাইছি, দেরি করা যাবে না। না না, আগের বার অনেক কষ্ট করে একটা কাপড়ে কাপড় চুরি করছিলাম, কাজ দেয়নি। আর উনি যেটা চাইছিল আমাবস্যার রাতে, এইটাই তো দেখছি সেই খবর। দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাপড়ের কাপড়টা আমাকে এখানে উদ্ধার করতে হবে। মনে হচ্ছে এটা বের করতে লাগে আমার জীবনই শেষ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার স্বামীর জন্য আমাকে সব পারতে হবে। আমি যদি এই কাপড় কাপড়টা চুরি করতে পারি, এইটা তান্ত্রিকের কাছে নিয়ে গেলে আমার সব মনে ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আমাকে তো পারতে হবে। এই তো এই তো সে কাপড়ের কাপড়। যাই, আমি আর দেরি করবো না, এই কাপড়টা নিয়ে যাব। আর সঙ্গে সঙ্গে শৈল আবার আগের মতো আমার হয়ে যাবে, আগের মতো আমাকে ভালোবাসবে। ও আর কোনো মেয়ের কথা ভাববে না। হ্যাঁ, আমার সব মনে ইচ্ছা পূর্ণ হবে, সব। না না, আশেপাশে কেউ নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। মা 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 মা, ও মা,
এই তান্ত্রিক মশাইয়ের এই অবস্থা কেন? তান্ত্রিক মশাই, আপনি এইভাবে দড়িতে বাঁধা কেন? মানে আপনি কি জাদুঘরে করছেন না কি বুঝতে পারছি না। না না না, আমার থেকে বাইরে ফেলছে। তোমাদের তান্ত্রিক মশাইকে আমি বেঁধে রাখছি। তুমি এইখানে কি করতেছো? ও, বুঝতে পারছি, তুমিও তান্ত্রিক মশার কাছে আইছো তো কিভাবে তোমার গার্লফ্রেন্ডকে নিজের করে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, আমিও তোমাদের মতো আসছি যেন আমার 4-5টা গার্লফ্রেন্ড হয়, আমি যেন পরকিয়া করতে পারি। ছি, তোমার মন মানসিকতা এত খারাপ। আর আমি কাকে কি বলছি যে কিনা মানুষের কবর থেকে কাফনের কাপড় চুরির মতো জঘন্য কাজ করতে পারে, সে আর কতটা নিচে নামতে পারে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কাফনে কাপড় চুরি করার কথা তুমি কি করে জানো? আমি কি করে জানি? হ্যাঁ, আপনার মেয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখে ও গোপনে গোপনে কাফনের কাপড় চুরি করতে গেছে, আমি ওকে ফলো করছি। আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বউ কিনা কবর থেকে কাফনের কাপড় চুরি করে। আমার বউ কিনা কবর থেকে কাফনের কাপড় চুরি করে। ছি, তুমি এরকম জঘন্য কাজটা কেন করলে? হ্যাঁ, কেন করছি? শুধুমাত্র তোমার জন্য করছি। আরে আমি কেন এরকম একটা কাজ করতে যাবো? হ্যাঁ, তুমি তো আমাকে ভালোবাসে বিয়ে করছিল, খুব কেয়ার করতো। এখন তো আমি দেখি আমার দেখে তোমার মন নেই। শুধু কি তাই, যখন দেখলাম অন্য কারোর সাথে তোমাকে, সেটা আমি মেনে নিতে পারিনি, তাই আসছিলাম বাবার কাছে। মুখ সামলে কথা বলো। আমি পরকিয়া করি মানে? চুপ! আমি নিজের চোখে দেখছি তোমার পরকিয়া করা, তারপর তুমি অস্বীকার করবা? আমি কবে পরকিয়া করলাম? তুমি তাই? মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না তুমি মিথ্যা বলছো? মনে করে দেখো তো, ওই যে বাসতলায় আমি তোমাকে নিজে দেখছি একটা মেয়ের সঙ্গে হাতে হাত রেখে গল্প করতে, এবং এটা মনে হচ্ছিল মেয়েটা তোমাকে কিছু একটা বলছিল। তোমাদেরকে দেখে আমি বুঝতে পারছিলাম তোমাদের গভীর সম্পর্ক চলছে। এইবার আমি বুঝতে পারছি যে তুমি এরকম জঘন্যতম কাজ কেন করছো। সেদিন আমি পরকিয়া করছিলাম না কি করছিলাম তুমি সেটা জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। তাহলে শোনো। আচ্ছা, তুমি আমার বাড়ির পাশে আসলা, অথচ বাড়িতে না যেয়ে আমাকে এখানে ডাকলা, কি হয়েছে বলো তো? দুলা ভাই, আমি খুব বিপদে পড়ে আসছি। আমি না এই বিপদের কথাটা কাউকে বলতে পারতেছি না। আরে আমি তো তোমার দুলা ভাই, আমি তো তোমার বন্ধুর মতো, তাই না? আমাকে সব খুলে বলো। দুলা ভাই, আমি বলতে পারি, তবে আপনি আমাকে কথা দেন, আপনি এই কথা কখনো কাউকে বলবেন না। আরে তোমার যে জায়গায় বললে সমস্যা হবে, আমি এই কথা অন্য কাউকে বলবো? কাউকে বলবো না, তুমি আমাকে সব খুলে বলো। দুলা ভাই, আমি একটা ছেলেকে পছন্দ করতাম, ওর সাথে আমার অনেক দিন যাবতের সম্পর্ক। এক পর্যায়ে ওর সাথে আমার ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটার পরে আমি এখন সন্তান সম্ভবা, কিন্তু ও এই বাচ্চা স্বীকার করতেছে না। তোমাদের এই মেয়েদের একটা মনে করো যে বদ স্বভাব, একটা ছেলেকে ভালোবাসবা সেটা সমস্যা নেই, ভালোবাসতেই পারো, তার সঙ্গে ঘুরবা তাতেও সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে যে রুম ডেট করতে হবে এটা তোমাকে কে বলছে? আচ্ছা যাই হোক, ওই ছেলের সমস্ত ডিটেল আমাকে দাও, আমি ওই ছেলের সঙ্গে কথা বলবো, তারপর দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। দুলা ভাই, আমি ভুল করে ফেলছি, এখন আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি আমার শেষ ভরসা, আমি কোনো কিছু জানি না, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। আরে তুমি চিন্তা করো না, আমি তো বললামই ওই ছেলের ডিটেলি ঠিকানাটা আমাকে দাও, আমি ম্যানেজ করে দেবো। শোনো, এই কথা আমাকে যা বলছো আর যেন কাককেও টের না পায়, কাউকে বলবা না, আর যদি বলো তাহলে আমাদের মান ইজ্জত সব কিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা দুলা ভাই, ওর পুরো ডিটেলসটা আমি জোগাড় করে আপনাকে আমি চুপচুপ করে এসে বিকেলে দিয়ে যাব। আচ্ছা, এই তুমি যে কথাগুলো বললা এ কথা আমার আর তোমার মধ্যেই থাকবে, দ্বিতীয় যেন কেউ না জানে। দুলা ভাই, আপনার কাছে আমি অনুরোধ করি, এই কথাটা আপনি কারোর কাছে বললেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তাহলে তোমার আপুর সঙ্গে দেখা করে যাও। না দুলা ভাই, আপুর সঙ্গে দেখা করলে এখন কথায় কথা অনেক বাড়বে, আর আমি সেই মন মানসিকতার মধ্যে এখন নেই। আমি এখন আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। এবার বুঝতে পারছো? কি? ওইটা মিমি ছিল? তো কই, তুমি তো আমাকে একটা বড় বলনি। আমি তো মোর মুখটা দেখতে পাইনি, আমি সন্দেহ করছিলাম।
তুমি কেন আমার কাছে লুকাইছে এইটা আমারে বলো। আর মিমির সাথে হাত ধরে তোমার কিসের কথা? হ্যাঁ, মিমিমার হাত ধরে বলতেছিল ভাইয়া এই কথা যেন কেউ না জানে। আমিও মিমিকে একই কথাই বলছিলাম, এই কথা আমাকে বলছো আর কাউকে বলো না, আমি এর একটা সমাধান করে দেব, আমি একটা সমাধান বের করে দিব। আমি ওই ছেলের সঙ্গে কথা বলছি, সে মিমিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তুমি কি না এই ভণ্ড তান্ত্রিকের কথায় এই কামানে কাপড় চুরি করলা? তুমি জানো এরকম ভণ্ড তান্ত্রিকটা আমাদের সমাজের কত মানুষের জীবন নষ্ট করে, অনেক মানুষের জীবন নষ্ট করে ফেলে। এই যে কবর থেকে কাপানের কাপড় যদি তুমি চুরি করে এনে দিতা, এই কাপড় দিয়ে এরা কুপুরি কালাম করে, এই কাপড় দিয়ে মানুষকে তাবিজ ভরে দেয়, মানুষ পাগল হয়ে যায়, মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে, এমনকি মানুষের মৃত্যু হয়। এরা সমাজের কুপুরি কালাম করে, এরা সমাজের মানুষকে ধ্বংস করে। অথচ তোমাদের মতো এই সাধারণ মানুষকে পাইলে তাদেরকে ব্যবহার করে। তোমাকে যেমন ব্যবহার করছে, তোমাকে যখন বলছে তোমার স্বামীকে আয়ত্তে এনে দিবে, আর তুমি কি করলা? এই ভণ্ড তান্ত্রিকের কথা শুনে কবর থেকে কাপানের কাপড় চুরির মতো জঘন্য কাজ করলা। সূচনা, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, আমরা পুরুষ মানুষ যখন প্রেম করি তখন আমাদের চাকরি থাকে না, সংসার চিন্তা আমাদের মধ্যে থাকে না। যখন আমরা বিয়ে করে ফেলি তখন আর প্রেমিক থাকি না, তখন আমাদের মাথায় আসে সংসারের চাপ। অফিসে গেলে অফিসে যদি ঠিক মতো কাজ না করি, অফিসের বস ঝাড়ি দেয়, আমাদের ঝাড়ি শুনতে হয়। আবার যদি একটু দেরি করে বাসায় ফিরি, তুমি সন্দেহ করো। আমি কি করব বলো? আমরা পুরুষরা না বড্ড অসহায়। আমরা না পারি অফিসের বসের মন রাখতে, না পারি স্ত্রীর মন রাখতে, না পারি বাবা মার মন রাখতে। যাই হোক, কিন্তু তুমি যে কাজটা করছো, তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি। তুমি আমাকে ভালোবাসো, আমাকে সব খুলে বলতে পারতে, কিন্তু তা না করে তুমি এই ভণ্ড তান্ত্রিকের কাছে আসছো। উনি যদি কুফুরি কালাম করে আমাকে কিছু করতো, আমি যদি মারা যাইতাম, তখন তুমি কি করতে? তখন তুমি নিজেকে কি বলে বুঝ দিতে? না না, খবরদার তোমার মরার কথা বললো না। দেখো সোহেল, আমি যা কিছু করছি শুধুমাত্র তোমাকে আগের মতো পাওয়ার জন্যই করছি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভাবছিলাম আমার প্রতি তোমার মন উঠে গেছে, হয়তো এসব করলে আবার আগের মতো আমার প্রতি তোমার মনটা ফিরে পাবো। আমি তোমাকে হারানোর জন্য কিচ্ছু করিনি। আর তাছাড়া আমি তো আর বুঝতে পারিনি যে এইটা নিয়ে আসলে তান্ত্রিক এরকম একটা ক্ষতি করতে পারে। আসলে সোহেল, আমি না বুঝে না মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম। যাই হোক, তুমি আগে এসে সেই ভুলটা শুধরে দিলে। আসলে এই তান্ত্রিক যে এত জঘন্য সেটা জানতাম না। ইচ্ছা হচ্ছে না পায়ের জুতো দিয়ে ওরা পিটায়। আর মা, তুমিও না, যাত্রার কথা শুনে আমাকে বললে কি সেই তান্ত্রিক কাছে কাজ করে, অথচ দেখো তোমার জামাই সেই তান্ত্রিককে এভাবে বেঁধে রাখছে। ও বাবা, এখন আমার দোষ? তুই তো আমার কাছে গেল সাহায্যের জন্যে, যে আমার স্বামী এরকম করে সেরকম করে প্রেম করে। আমি তো একটা মাতাই না, আমি কি চাবো যে হচ্ছে গা আমার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে আমি তাকায় তাকায় দেখো? অবশ্যই আমি সাহায্য করব। আমি জানতাম বিধাই তো তোকে এর কাছে নিয়ে আইছি। আমি তোমার দোষ দিচ্ছি না, কিন্তু যে তোমার জামাই যে প্রমাণ করে দিলে একটা ভণ্ড, উনি যদি আসল তান্ত্রিক হতো এইভাবে কি তোমার জামাই দড়িতে বাঁধতে পারতো? ও হ্যাঁ জামাই বাবাজি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি মিমির এত বড় ঘটনা জানো, তুমি একবার আমাকে কইলা না, তুমি একা একা দায়িত্ব নিয়ে এর সমাধান করেছো। আমি খুব খুশি, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার জামাই না, তুমি আমার সন্তানের কাজ করেছো। সোহেল, তুমি আমার উপর আর রাগ অভিমান করে থেকো না। আসলে বউ হিসাবে না তোমাকে বোঝাটা আমার উচিত ছিল, কিন্তু আমি না ভুল বুঝছিলাম। আমারে তুমি ক্ষমা করে দাও। আমার কাছে আর মাপ চাইতে হবে না, আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি। আর শোনো, তোমরা এরকম ভণ্ড তান্ত্রিককে আর বিশ্বাস করবা না। এই তান্ত্রিককে প্রশাসনের লোক অনেক আগে থেকেই খুঁজতেছে, কিন্তু বললাম না কিছু কুপুরি কালাম শিখছে, এই জন্য নিনাকে ধরতে পারছিল না। আজকে আমার হাতে ধরা পড়ে গেছে, ওনাকে আইনের হাতে তুলে দিব। চলো।